ডক্টর ইউনূস কিন্তু বারংবার বলছেন তিনি বড় মাঠের খেলোয়াড়, তার বিপরীতে শেখ হাসিনার বিপরীত। শেখ হাসিনা আসলেই কিন্তু জাতীয় গণ্ডি বা আশপাশ এই ঘটনার মধ্যেই বিষয়টা চিন্তা করেছেন, মূল ঘটনা কিন্তু অন্য জায়গায়। ইউনূস মানে বড় মাঠের খেলোয়াড় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যে কথা বলেছেন উনি, কারণ 15 বছরে যেটা বিএনপি পারেনি সেটা উনি করে দেখিয়েছেন। সুতরাং এটা তো স্বীকার করতেই হবে, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা। এবং ফলে তিনি এত সহজে মাঠ ছাড়বেন এমনটাও নয়। ফলে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি বিএনপি সে ক্ষমতা, বিএনপি ক্ষমতা বোধহয় পাবেন কিনা সন্দেহ দেখা দিচ্ছে। এবং এই নির্বাচনে নাগরিক শক্তি ইউনূস যদি কোন রকম ভাবে ম্যানিপুলেট করে চলে আসতে পারে, তাহলে বিএনপিকে আবার বোধহয় সেই বাইরেই থেকে যেতে হবে। বিএনপিকে এখন পরিষ্কার যেটা অবস্থানটা নির্ণয় করতে হবে, তারা আপনার যদি ক্ষমতায় আসতে চান তাহলে অত্যাবশ্যকভাবে অনতিবিলম্বে নির্বাচন এর তারিখ, সুনির্দিষ্ট তারিখ এবং রোড ম্যাপ আদায় করে নিতে পারতে হবে। যদি তাতে তারা ব্যর্থ হন তাহলে আমি বলবো কপালে খারাপই আছে। বিএনপির মধ্যে নাকি এত বেশি গোষ্ঠীবাদী, গোষ্ঠীদ্বন্দ্ব, সেই কারণে তারা কিন্তু সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে নামতে পারছেন না। তার সমস্ত সুযোগটা কিন্তু ইউনূস এবং ছাত্র শক্তিরা তারা কিন্তু পেতে চলেছেন। হয়তো ভবিষ্যতে জানি না, আমি আওয়ামী লীগও পেয়ে যেতে পারে। অতীতে যা কিছু হয়েছে তা ইতিহাসের অংশ। এখন এই অভাবিত পূর্বভাবে সংস্থাপিত কালার রেভলিউশনের মাধ্যমে যারা ক্ষমতায় এসছেন তারা মার্কিন আশীর্বাদ পুষ্ট, এতে কোনো সন্দেহ নেই। হোক তা বাইডেন প্রশাসন কিংবা জর্জ সোরসের ফান্ডিং এ, অথবা বর্তমানে আপনার এই ইলন মাস্ক এবং তার ডার্লিং আমাদের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। হয় কি আপনার বানরের পিঠাভাগের কথা নিশ্চয়ই ভুলে যায়নি আপনাকে, মানে এপার বাংলা বলুন ওপার বাংলা বলুন, বাংলায় আমরা যারা কথা বলি তারা কম বেশি সেই গল্পটা জানি। 15 এবং 16 তারিখে ভিন্ন দুটি টিম মার্কিন মূল্য থেকে, নতুন প্রশাসনের পক্ষ থেকে তারা আসছেন বা আসবেন। 16 তারিখে যে টিম আসবে সেই টিমের সঙ্গে আবার মিয়ানমারে যিনি আপনার সার্জে অর্থাৎ অন্তর্বর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন ঘরানার পক্ষ থেকে যিনি কাজ করবেন তিনি সঙ্গে থাকবেন। আর আমাদের দিল্লি বেসড নন্দিত সাংবাদিক চন্দন মন্দির যে ব্যাখ্যাগুলো, যে বিশ্লেষণগুলো আমরা হাতের কাছে পাচ্ছি তা কিন্তু আমাদের ভিন্ন দিক নির্দেশনা দিকে ঠেলে দেয়। আফগানিস্তানের ক্ষেত্রে সেই রাশিয়ান যে ইনভেশনটা ঘটল তার ফলে পাকিস্তান হয়ে দাঁড়ালো ফ্রন্টলাইন স্টেট, মুক্ত বিশ্বের ব্যাস্টিয়ন। তো সেই রকম ভাবে মিয়ানমারকে ধরা হয় যেহেতু চাইনিজ ক্লায়েন্ট স্টেট, আর রাখাইন এবং চীন এই দুই অঞ্চল এক অর্থে কেন্দ্রীয় সরকারের হাতছাড়া হয়ে গেছে। আবার সরকার সেখানে আবার দুটো, একটি গভর্নমেন্ট ইন এক্সাইল সুকির আর একটি এখন এই দোলাচলের মধ্যে আবার আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ সম্প্রতি যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন, তিনি মিয়ানমার কেন্দ্রীয় সরকারের উপর প্রধানমন্ত্রীর সঙ্গে চলা পরামর্শ করে জানান দিয়েছেন যে তারা এত লক্ষ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে। এটা তার কৃতিত্ব, কারণ 1,80,000। তার মধ্যে আবার চিন্তা ভাবনা চলছে এই রাখাইন যা এখন আরাকান আর্মির দখলে, তারা নন স্টেট অ্যাক্টর
80,000 নিতে রাজি হচ্ছে। এখন এই যে উইনি ডিল যেটাতে যাচ্ছেন আপনি, এটা তো মার্কিয়ান ডিপ্লোমেসি কিংবা রাসপুটিনের ঐন্দ্রজালিক ক্ষমতা তাকেও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। অন্তত 21st সেঞ্চুরির এই জায়গাটায় দাঁড়িয়ে খলিল মহোদয় যেই কাজটা করছেন তা আপনার নতুন নতুন মাত্রা কিন্তু যুক্ত করছে। এখন আপনার বাংলাদেশের গুরুত্ব মার্কিন মূল্যকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে মিয়ানমারের এই টালমাটাল অবস্থার কারণ। আর শেখ হাসিনার এই যে গ্যাস দেওয়া না দেওয়া, এটা নিয়ে আমাদের মনির ভাই যে বক্তব্য রাখছেন তার সঙ্গে আমি যে বিষয়টি যুক্ত করতে চাই, এটা হচ্ছে প্রফেসর ইউনূস কিন্তু বারংবার বলছেন তিনি বড় মাঠের খেলোয়াড়, কার বিপরীতে? শেখ হাসিনার বিপরীতে। শেখ হাসিনা আসলেই কিন্তু জাতীয় গণ্ডি বা আশপাশ এই ঘরানার মধ্যেই বিষয়টা চিন্তা করেছেন। মূল ঘটনা কিন্তু অন্য জায়গায়। ভারতের যে ডিপেন্ডেন্স অন ইরান, তার যে হাইড্রোকার্বন কিংবা আপনার গ্যাসের যে নির্ভরতা, সেটি মার্কিনীরা সবসময় চেয়েছেন কমে আসুক। সেই চিন্তা থেকেই তারা যে চিন্তাটা করেছিলেন তাদের কক্ষে বসে সলিউশন, যে বাংলাদেশ তার পুরো গ্যাসটা রপ্তানি করে দেখ ভারতে, তাহলে ইরানের উপর ডিপেন্ডেন্স কমবে ভারতের, এবং তার ফলে আপনার তাদের যে বৈশ্বিক জাতীয় স্বার্থতা রক্ষিত হবে। আর আমরা এটাকে আমাদের গণ্ডিতে রেখে ফেলে একেবারে ভিন্ন রকম একটা তাৎপর্য আবিষ্কারের চেষ্টা করেছে। আসলে বড় ক্যানভাসের খেলোয়াড় বা শিল্পী যদি আপনি হন প্রফেসর ইউনূসের মতে, তাহলে পুরো সমীকরণ কিন্তু পাল্টে যাবে। এবং কেন, কি কারণে, কি প্রয়োজনে প্রফেসর ইউনূসকে আপনার এই বিষয়টা অ্যাসার্ট করতে হচ্ছে এই সময়, সেটা কিন্তু ভেবে দেখা দরকার। তো সেই জন্য আমাদের এই খলিল মহোদয়, তিনি মার্কিন নাগরিক কিনা বা তার ক্যাবিনেটে 8 জন মার্কিন নাগরিক আছেন কিনা, কিংবা একজন বিদেশি নাগরিক যার দ্বৈত নাগরিকত্ব আছে, এবং টেকনিক্যালি স্পিকিং আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে আপনার কান্ট্রি অফ অরিজিন যেখান থেকে এসেছেন সেই নাগরিকত্ব ডিনাউন্স করতে হবে। এটা কিন্তু কমনওয়েলথ কান্ট্রি নয়। কমনওয়েলথ কান্ট্রির যতগুলো দেশ আছে সবগুলোই হেড অফ দা কমনওয়েলথ হচ্ছেন ব্রিটেনের রাজা বা রানী। ফলে সেখানে আপনি 10টা 20টা 30টা পাসপোর্টও যদি হোল্ডার হন, আইনগত ভাবে সেখানে কোনো সমস্যা নেই। এখানটায় টেকনিক্যালি আছে বলে অনেকে মনে করেন। আর এর পাশাপাশি আপনার জাতীয় নিরাপত্তার মতো একটা সেন্সিটিভ বিষয়, যার কাঁধে আপনি হারকুলিয়ান দায়িত্ব তুলে দিলেন, তাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু সরস আলোচনা জমে উঠেছে। ফলে এই বিষয়গুলো আপনাকে কগনিজেন্সে নিতে হবে। আর এটার সঙ্গত কারণে স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য চিন্তার বিষয় হবে, এটাই স্বাভাবিক। তাহলে বিএনপির কি হলো? বিএনপিকে এখন পরিষ্কার যেটা অবস্থানটা নির্ণয় করতে হবে, তারা আপনার যদি ক্ষমতায় আসতে চান তাহলে অত্যাবশ্যকভাবে অনতিবিলম্বে নির্বাচন এর তারিখ, সুনির্দিষ্ট তারিখ এবং রোড ম্যাপ আদায় করে নিতে পারতে হবে। যদি তাতে তারা ব্যর্থ হন তাহলে আমি বলবো কপালে খারাপই আছে। সেটা বুঝলাম, কিন্তু ভারতের সঙ্গে তাদের একটা, যেটা লিটন ভাই বলছিলেন, আস্থায় নিতে পারছে না এখনো লিটন ভাইয়ের কাছে মনে হয়। দেখুন, শুধু কথায় তো চিড়ে ভিজবে না, তাদের সপ্রমাণ করতে হবে নিজেদের কর্মকাণ্ডে যে দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। একেবারে সঙ্গে থাকুন। গৌতম দা শুনছিলেন যে তাদের কথায় চিরা ভিজবে না, গিয়ে দেখা করলেও হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে কাজ দিয়ে। এই যে লিটন ভাই বলছিলেন আস্থায় নিতে পারছে না, এই জায়গায় আমরা যেভাবেই করি না কেন, পারসেপশনের বিষয় তো আছে, এটা অস্বীকার করার তো উপায় নাই। সেই জায়গায় আসলে বিএনপি কে নিয়ে ভারতের ভাবনাটা, আপনি যেহেতু কেন্দ্রেই থাকেন,
কেন্দ্রেই সাংবাদিকতা করেন, নিশ্চয়ই আলোচনার টেবিল হোক, রাজনৈতিক নেতাদের সঙ্গে হোক আলোচনা হয়, বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়। আসলে কি চাচ্ছেন? আরে প্রথমেই বিপুল ভাই একটা কথা বলি, আমি আজকে ভোর 5টা থেকে আছি ময়দান, ঠিক আছে? এখন প্রায় রাত 12টা বেজে গিয়েছে। ছেড়ে দিতে চাই। ফলে এটা আমার উপরে একটা সত্যি করে প্রথম একজন ভারতীয় শোষিত হচ্ছে বাংলাদেশিদের দ্বারা, এবং কৃতিত্ব নেওয়া উচিত। এবং এই অবস্থা তো আমি এই বয়সেও এখনো আপনার সঙ্গে এই চ্যানেলে ভাষণ দিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, ফলে একমাত্র কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বলেছে বলে আমি এসেছিলাম। এবং একটা বলতে আমার দ্বিধা নেই, কোট আনকোট, সেটা হচ্ছে বাংলাদেশিরা সাধারণত সমস্ত চ্যানেলই আমাকে বঞ্চিত করে থাকে, আর আমি কোনো পারিশ্রমিক পাই দেয় না কেউ। বাকিরা স্টুডিওতে গেলে সবাই পায়, আমি পাই। তো তৎসত্ত্বেও আমি উপস্থিত হই, কারণ আমি আমার বক্তব্য বাংলাদেশের মানুষের তাদের পছন্দ করি, ভালোবাসি, বাংলাদেশের ভালো চাই, সেই জন্যই আমি উপস্থিত হই। এবং রাত্রিবেলায় এত পরেও আমি এই টায়ার্ড অবস্থাতেও আছি। আমি ময়দানে আছি ইউনুসের মতো, এবং ইউনুস মানে বড় মাঠের খেলোয়াড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যে কথা বলেছেন উনি। কারণ 15 বছরে যেটা বিএনপি পারেনি সেটা উনি করে দেখিয়েছে। সুতরাং এটা তো স্বীকার করতেই হবে, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা। এবং ফলে তিনি এত সহজে মাঠ ছাড়বেন এমনটাও নয়। ফলে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এখন বলছেন যে ভারত বিএনপি কে নিয়ে কি ভাবছে, বাংলাদেশের মানুষ আগে বিএনপি কে কি নিয়ে কি ভাবছে এটা তো ভাবতে হবে আগে। সেই সমীক্ষাটা কে করবে? ভারত ধরুন ঠিক করলো যে বিএনপি কে কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, সেটা কি বাংলাদেশের মানুষ কি মেনে নেবেন? এই ছাত্র শক্তি, নাগরিক শক্তি, ইউনুস সাহেব এরা কি মুখ বুঝে মেনে নেবেন? যদি আপনাদের কথা অনুসারে যে হাসিনাকে 15 বছর ধরে ভারতই একমাত্র সমর্থন করে গেছে, তা আগামী 15 বছর বিএনপি সমর্থন। তবে আমি বলছি যেটা অতীত ইতিহাস যেটা বলা হচ্ছে রাজনীতিটা সবসময় পরিবর্তনশীল। অতীত ইতিহাস থেকে বিএনপি সম্পর্কে ভারত একটা কোনো নির্দিষ্ট ধারণা করে নিয়েছে, এই ধারণাটা ভুল, এই ধারণাটা ভুল। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা রাখতেই হবে, এবং সেই সম্পর্কটা রাখার জন্য এই যে 4000 কিলোমিটারের যে দীর্ঘ সীমান্ত, এবং ফলে এখানে যদি বাংলাদেশ অস্থির হয়, বাংলাদেশ যদি স্থিতিশীল না হয়, বাংলাদেশ যদি প্রগতিশীল না হয়, বাংলাদেশ যদি সমৃদ্ধশালী না হয়, সব থেকে বড় ক্ষতি ভারতের। এইটা বাংলাদেশিরা কখনোই বুঝতে পারেননি বলে আমার ধারণা। বাংলাদেশকে শক্তিশালী হতে হবে, সমৃদ্ধশালী হতে হবে, প্রগতিশীল হতে হবে, তবেই ভারতের কিন্তু লাভ। সেটা ভারতের লাভ, সেটা বিএনপি যে করবে না, বিএনপি যেরকম কাজ করবে না এমন কোন ধারণা তো ভারতের নেই। আচ্ছা আপনি দেখুন, যদি অতীত ইতিহাসও দেখেন, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখার পরেও সে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে? এমন কোন প্রধানমন্ত্রী আছেন ভারতে যিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন? তবুও বাংলাদেশের ধারণা কি, ওই প্রণব মুখার্জি যখন গিয়েছিলেন তখন খালেদা জিয়া বয়কট করার পর থেকে ভারত একটা কঠিন অবস্থান নিয়েছে, শেখ হাসিনা একতরফা একটা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদীও তো গিয়েছিলেন না বাংলাদেশে, তিনি কি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন? করেছেন তো। তাহলে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা, এইটাকে তো ভারত সবসময় মানে এবং স্বীকার করে, সেটা ভারতের স্বার্থে। আজকে যদি ধরুন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি এলে ওই 2001 থেকে 2006 যে উদাহরণ আছে, আমার নিজের ধারণা সেটা হয়তো সেই অতীত ইতিহাস আজকে বিএনপি খুব ভালো রকম ভাবে বোঝে, উপলব্ধি করেছে। তারা জানে নিকটবর্তীর সঙ্গে 2500 কিলোমিটার দূরে বেজিং এর সঙ্গে সম্পর্ক রাখার থেকে ঘরের পাশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। কিংবা আটলান্টিক। আর আপনারা কয়েকটা উদাহরণ দিলেন, এইসব বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে ওই আমেরিকার কিছু ছোটখাটো অফিসার তারা আসছে ভারতে, আসছে কিন্তু ভারতের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আপনাদের ওখানে যেটা আসছেন তারা যারা, তাদের যে মান, তাদের যে স্থান, তার তুলনায় ভারতে যারা আসছেন তাদের মান এবং স্থান কিন্তু অনেক অংশে বেশি। তার কারণ তারা ভারতকে গুরুত্ব দেয় সেই কারণে। এবং এটা বাংলাদেশের মধ্যে অপমান। বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক আমেরিকাও রাখতে চাইছে, স্বাভাবিক, তাদেরও রাখতে হবে।
এবং বিশেষ করে তার মধ্যে একজন আসছেন যিনি ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা করবেন। সেটা বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে। বাংলাদেশ তো ইন্দো প্যাসিফিক কে মনে করে আমেরিকার মিলিটারি অ্যালায়েন্স, সেটা আদৌ নয়। এটা আর্থিক একটা জোট তৈরি করার কথা হচ্ছে, যেটা আগের সরকারও মোটামুটি ভাবে একটা নীতিগত সম্মতিও দিয়েছিল, একটু ব্যালেন্স করে ভারসাম্য রেখে। আমার ধারণা ইউনূস সাহেব হয়তো সেটা চেষ্টাও করবেন। কিন্তু যেটা বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি, এই ধরনের আলোচনার থেকেও সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে সত্যি নির্বাচনটা হওয়া ভারতের একমাত্র দাবি, একমাত্র দাবি, অন্য কোনো দাবি নেই। নির্বাচনটা করবে এবং নির্বাচিত সরকার কবে প্রতিষ্ঠিত হবে। এবং বাংলাদেশের মানুষ এতকাল ধরে যদি বঞ্চিত হয়ে থাকে সঠিক ভোটাধিকার থেকে, তাহলে তারা ভোটাধিকার দিয়ে একটা কোন সরকারকে প্রতিষ্ঠিত করবে, যাকেই করুন তারা, তাদের সঙ্গেই ভারতের সম্পর্ক থাকবে। ফলে এইটা বিএনপি, আমি আবারও বলবো বিএনপির নেতা এখানে উপস্থিত আছে, আমাদের পারসেপশন হচ্ছে বিএনপি সে ক্ষমতা নেই। বিএনপি ক্ষমতা বোধহয় পাবেন কিনা সন্দেহ দেখা দিচ্ছে। এবং এই নির্বাচনে নাগরিক শক্তি ইউনূস যদি কোন রকম ভাবে ম্যানিপুলেট করে চলে আসতে পারে, তাহলে বিএনপি কে আবার বোধহয় সেই বাইরেই থেকে যেতে হবে। খুবই দুর্ভাগ্যের বিষয়, কিছু করার নেই। এবং ভারতকেও ইউনূসের সঙ্গেই সম্পর্ক রাখতে হবে। এবং যেটা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, বৈঠক নিয়ে নানাবিধ কথা হয়েছে সেটা ঠিকই, কিন্তু একটা ঘটনা তো হয়েছে, সেটা হচ্ছে দুই প্রধান ব্যক্তি তারা তো একত্রিত এক টেবিলে বসেছে। এবং সেই বসাটাই কিন্তু আমার মতে, তাতে কি ঘটেছে না ঘটেছে পরের কথা, কিন্তু বসাটাই কিন্তু ইতিবাচক দিক। সেটা কিন্তু আমি বলবো বিএনপির জন্য সংকেত খারাপ আমার বলে মনে হয়েছে। ফলে বিএনপি সম্পর্কে ভারত কি ভাবছে, যেটা আপনারা বলছেন ওখানে যে গোপনে কেউ দেখা করেছেন ভারতে, কিন্তু প্রকাশ্যে কেউ দেখা করেন, প্রকাশ্যে দেখা করেছেন ইউনূস। তার আগ্রহে প্রধানমন্ত্রী মোদী দেখা করেছেন, প্রধানমন্ত্রী মোদী আগ্রহ দেখিয়েছেন, তার আগ্রহে তিনি অফিসিয়ালি চিঠি দিয়েছেন, আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে দেখা করুন। এবং সেটা স্বাভাবিক, সেটাতে অন্যায় কিছু না, খুব স্বাভাবিক। ফলে আমার যেটা মনে হচ্ছে যে, আমার মনে হয় যে ইউনূস যদি ভারতের স্বার্থ বলতে যেগুলো বোঝায় সেগুলো সম্পর্কে যদি সচেতন হন এবং সেগুলো যদি স্পর্শকাতর বিষয় থাকে, তাহলে ভারত তো চাইবে যে ইউনূসের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক, না হয়তো কোনো কারণ নেই। বিএনপি তো কি করবে, বিএনপি আগে মানুষের কাছে যাক, মানুষ আগে মানুষ। বিএনপি এখন পর্যন্ত আমরা স্টেটমেন্ট দেখেছি, খবরের কাছে ছাপা হচ্ছে, এটা ঠিকই, এবং একটা সিম্পাথিও আছে, বরং একমাত্র বাংলাদেশে আমার মতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পরে বিএনপিরই কিন্তু সর্বাধিক সমর্থন রয়েছে। সেটা বিএনপি দেখানোর কোনো চেষ্টা করছে না বলেই কিন্তু একটা ভারতের উঠবে। কারণ একটা রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নেবে, তাতে তারা এত সংযত কেন? এইটা একটা চিন্তার বিষয় বলে মনে হচ্ছে। এবং আমার নিজেদের এখানে নানাবিধ সংবাদ প্রচারিত হয়ে থাকে যে বিএনপির মধ্যে নাকি এত বেশি গোষ্ঠীবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব, সেই কারণে তারা কিন্তু সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে নামতে পারছেন না। তার সমস্ত সুযোগটা কিন্তু ইউনূস এবং স্বার্থ শক্তিরা তারা কিন্তু পেতে চলেছেন। হয়তো ভবিষ্যতে জানি না, আমি আওয়ামী লীগও পেয়ে যেতে পারে, কারণ রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। শূন্যস্থান যদি আপনি তৈরি করে দেন, তাহলে সেই শূন্যস্থান পূরণে কিন্তু আর একটা দল এসে পড়বে। সুতরাং এটা বিএনপিকেই ভাবতে হবে, এটা ভারত ভেবে কোনো লাভ নেই। ভারত বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে।